আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সাথে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। রাজশাহীর খড়খড়ি বামনশেখর এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, মৃত্যুর কারণ নিয়ে কিছু জানা গেছে কিনা এখনো পর্যন্ত, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ। ইতিমধ্যে আমরা যে বামনশিখর এলাকায় যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে অবস্থান করছি। যে মাটির বাড়িতে, এই বাড়িটিতে অবস্থান করতেন মিনারুল, যিনি কৃষি কাজ করতেন। পবা উপজেলার পারিলা ইউনিয়নের কৃষি কাজ করতেন। তার স্ত্রী, এক ছেলে এবং এক কন্যা সন্তান নিয়ে এই বাড়িটিতে তিনি বসবাস করতেন। মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন। সকালে যখন স্থানীয়রা বাড়িতে যান এবং তারা যখন দেখেন যে বাড়িটিতে তখনও দরজা লাগানো, ফলে তাদের সন্দেহ হয় এবং তারা ডাকাডাকি করার পরেও যখন দেখেন যে কোনো সাড়া শব্দ নেই, পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে যে দুটি ঘরে 4 জনের লাশ। মূলত 3জনকে হত্যা পর আত্মহত্যা করেছেন এমন একটি চিরকুট পুলিশ উদ্ধার করেছে। মিনারুলের হাতের লেখা একটি চিরকুট বলে দাবি করা হচ্ছে। সেই চিরকুটে তিনি লিখেছেন যে প্রথমে স্ত্রী এবং কন্যা সন্তান 18 মাসের, তারপরে ছেলে সন্তানকে হত্যা করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে একটি চিরকুটে লেখা হয়েছে এবং সেই চিরকুটটি পুলিশ উদ্ধার করেছে। সে লেখাটি তার হাতের কিনা সেটি নিশ্চিত হতে পুলিশ ফরেনসিক যে পরীক্ষা সেটি করবে। ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বাড়িটিতে এসেছেন এবং সেখান থেকে মরদেহগুলি পোস্টমর্টমের জন্য নেয়ার জন্য যে প্রক্রিয়া থাকে পুলিশের, সেই ইসরোথাল রিপোর্ট করা হচ্ছে। উৎসুক জনতার প্রচণ্ড ভিড়ের কারণে আমরা দেখছি সেখানে যে পুলিশের কাজ করতে গিয়েও কিছুটা ব্যাহত হচ্ছে। মূলত স্থানীয়রা যেটি বলছেন যে একটা অভাবী পরিবারের ছিলেন এই মিনারুল। তার স্ত্রী মনিরা বেগম 28 বছর বয়স, ছেলে মাহিম যিনি খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়তেন, তার বয়স 13, এবং মেয়ে মিথিলা যার বয়স 1.5 বছর। তাদেরই এই সংসারটিতে চিরকুট থেকে যেটি জানা গেছে সেটি হলো যে ঋণের দায়ে এবং কাজকর্ম না থাকায় মূলত তিনি আত্মহত্যা করেছেন বলে মিনারুল তার যে চিরকুটটি উদ্ধার করা হয়েছে সেখানে তিনি লিখেছেন এমনটি দাবি করা হয়েছে। তবে সেই চিরকুটটি যে তার বা এই বিষয়ে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি এবং তার হাতের লেখাটি ফরেনসিক পরীক্ষা করা হবে। আমরা দেখেছি যে ফরেনসিকের যেসব টিম আছে তারাও এখানে এসেছেন এবং এই যে ঘটনাটি ঘটেছে মর্মান্তিক, এই ঘটনাটির কারণে এখানে আশেপাশের যারা মানুষ তারাও এখানে ছুটে এসেছেন ঘটনা দেখার জন্য। বামনশিখর এলাকাটি পবা উপজেলার মধ্যে, যদিও রাজশাহী মহানগর পুলিশের নিয়ন্ত্রণে। আমরা হয়তো পরবর্তীতে পুলিশের কাছ থেকে বিস্তারিত জানতে পারবো যে এই ঋণের দায়ে নাকি অন্য কোনো কারণে তিনি মিনারুল আত্মহত্যা করেছেন এবং তার যে স্ত্রী এবং 2 সন্তানকে যে হত্যা করা হয়েছে বলে চিরকুটে দাবি করা হয়েছে, আসলে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে বা এই ঘটনাটি রাতে কখন ঘটেছে সে সংক্রান্ত যে একেবারে নিশ্চিত খবর সেটি হয়তো পুলিশের কাছ থেকে আমরা জানতে পারবো। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বিবৃতি বা বক্তব্য দেয়া হয়নি। তারা যেহেতু মরদেহগুলি এখন সুরতাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবেন, সেই প্রক্রিয়ায় ব্যস্ত আছেন। আমরা হয়তো পুলিশের আগে কয়টা নাগাদ তার স্ত্রী 2 সন্তানকে তিনি হত্যা করেছেন বা তাদেরকে কিভাবে হত্যা করেছেন সেটি হয়তো পুলিশের কাছ থেকে আমরা নিশ্চিত হতে পারবো। আপাতত এইটুকু নিশ্চিত হওয়া গেছে পুলিশের পক্ষ থেকে, যেটুকু জানানো হয়েছে যে মিনারুল যিনি আত্মহত্যা করেছেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি ঝুলিয়ে, তার আগে যে চিরকুটের দাবি অনুযায়ী তার স্ত্রীকে এবং কন্যা সন্তানকে হত্যার পর ছেলে সন্তানকে আরেকটি ঘরে হত্যা করেন এবং তারপরে নিজে আত্মহত্যা করেছেন। উৎসুক জনতা যেটি এখানে বলছেন যে সকাল থেকেই তাদের যে একটা
ভিড় এখানে সেটি আছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে কাজ করতে গিয়ে অনেকটাই বেগ পাচ্ছেন। আমরা স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। অনেকেই তাদের সম্পর্কে অনেকেই বলছে যে তারা একটু দরিদ্র পরিবারের ছিলেন, দিনমজুরের কাজ করেই মূলত সংসার চালাতেন এবং গত কয়েকদিন ধরেই বৃষ্টির কারণে কাজকাম ছিল না, সেটি তারা কিছুটা বেকার বসেছিলেন। মিনারুল হয়তো সেই যে ফার্স্টেশন থেকেই হয়তো এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে মানে ঋণ যেটি বলা হয়েছে সেটি ব্যক্তি পর্যায়ের ঋণ নাকি কোনো বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আমরা সেটি হয়তো পরবর্তীতে নিশ্চিত হওয়ার চেষ্টা করব যে মিনারুলের কী পরিমাণ ঋণ ছিল এবং সেই ঋণটি উনি কোথা থেকে নিয়েছিলেন এবং তার জন্য কী ধরনের চাপ ছিল কি না সেগুলি হয়তো আমরা জানার চেষ্টা করব। আপাতত বলতে পারি যে এখানে ময়নাতদন্তের জন্য লাশগুলিকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি পুলিশ করছে। বামনশিখরের আজকের এই যে 4টি মরদেহ উদ্ধার হয়েছে এ নিয়ে পুলিশ তাদের যে প্রাথমিক কাজ সেটি সম্পন্ন করছে। তো এই ছিল পার্বণ, রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ শাহেদ। দর্শক, রাজশাহীর খড়খড়ি বামনশেখর এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনে কথা বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এটা একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ যেটা অন্যদের মধ্যে নাই। যখন মানুষ সমালোচনা করত, আমাদের একজন নেতা বই লেখার মধ্যে এই লেখাটি কটাক্ষ করেছিলেন, কিন্তু আমার জানা মতে বা আমার পাশে জনাব মির্জা আব্বাস আছেন, আমরা তো জিয়ার ছাদ ধরে এই রাজনীতিটা শুরু করেছিলাম, কিন্তু ওনার শাহাদাত বরণের পরে আমরা নেত্রীকে পেলাম। কিন্তু আমি কখনো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিন পালন করা অথবা জন্মদিনের দাওয়াত করা আমাদেরকে শুনি নাই। আমরা নিজেরাই আমাদের নেত্রীর এই দিনটাকে সুন্দর করে পালন করতাম, আনন্দ করতাম। এখানে ওনার কোনো সম্পৃক্ততা ছিল না, উনি শুধু দয়া করে মাঝে মাঝে হাজির হতেন, এর বেশি কিছু না। আজকেও তাই। আমরা শেষ দফে এখন দোয়া করব, আল্লাহ দবে তিনি যা চান পৃথিবীতে তাই হবে। আমরা তাদের কাছে কি চাইব, যে গণতন্ত্রের জন্য আপসীন নেতৃত্বে তিনি অভিষিক্ত মাদার অফ ডেমোক্রেসি হিসাবে। কিন্তু যত রক্ত ঝরুক, যত জীবনই যাক, এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। আমরা শুনি, বিশ্বাসও করতে চাই যে সহসা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এই নির্বাচন সম্পন্ন হওয়া, ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। এই জন্য এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা দায়িত্বশীল দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক, সজাগ থাকব এবং কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথার উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয় এবং নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যেন নতুন করে কোনো চক্রান্তের ফাঁদ পেতে কেউ সফল না হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আজকের এই শুভ দিনে আমরা কামনা করছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং গণতন্ত্রের পুনরুদ্ধার, সুস্থ নির্বাচনের পরেও যেন তিনি
বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কথা বলছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে বিরাজ করছে উত্তেজনা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, ধানমন্ডি ৩২ নম্বরে বর্তমান পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। যেমনটি জানেন, আজ 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। কারণ আপনি জানেন, এই 15 আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। একই সঙ্গে এই যে ৩২-এর যে সড়কটি, সড়কের দুই পাশে কিন্তু ব্যারিকেড দিয়ে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি দুজনকে, একজন নারী এবং একজন পুরুষকে কিন্তু এই জায়গায় উপস্থিত জনতা কিন্তু আটক করেছে এবং তাদের প্রতি অভিযোগ যে আওয়ামী লীগের সমর্থক, সেই অভিযোগে কিন্তু তাদেরকে এক প্রকার টেনে হিস্ট্রি তাদেরকে এই জায়গাটা থেকে বের করে পরে কিন্তু তাদেরকে রিকশায় তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর বাহিরে আজকে গতকাল রাতে আমরা যেমনটি দেখেছি অনেক বিপুল জনসমাগম মিছিল, সেই মিছিল সমাগম কম থাকলেও আমরা এই জায়গাটিতে দেখেছি কিছু সংখ্যক মানুষ এখনো পর্যন্ত উপস্থিত রয়েছে। এই জন্য উপস্থিত রয়েছে যে এই দিনটিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটানোর কেউ চেষ্টা না করে, সেজন্য কিন্তু আমরা দেখেছি এখানে অনেককে সন্দেহ করে যারা আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় কোথা থেকে এসেছে। এরপর যদি কোনোভাবে তাদের মনে হয় যে আওয়ামী লীগের সমর্থক বা এই ধরনের কেউ, তাদেরকে কিন্তু এই জায়গাটি থেকে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ আগে আমরা একজন নারীকে দেখেছি একইভাবে এই জায়গাটি থেকে পাঠিয়ে দিতে। তো এই মুহূর্তে এই ধানমন্ডি ৩২ এই আজকের দিনটি 15 আগস্টকে কেন্দ্র করে আমরা যেরকম জনসমাগম দেখতাম সেরকম জনসমাগম নাই। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো গতকাল রাতে আমরা যেমনটি দেখেছি কয়েকজনকে আটক করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গাটি থেকে দূরে সরিয়ে দিয়েছেন। একই সঙ্গে গতকাল রাতে আমরা যেমনটি দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে উপস্থিত ছিলেন। সেই সংখ্যাটা এই মুহূর্তে কম, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তৎপর রয়েছেন। তো এই ছিল ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ তারেক। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী তারেক। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বাড়ছে মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি। সব মিলিয়ে জেলায় এখনো ১২,০০০-এর বেশি পরিবার পানিবন্দী। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী তারেক রহমান। তারেক, পানিবন্দীদের সহায়তায় কোনো উদ্যোগ দেখেছেন কিনা, বিস্তারিত জানাবেন। পার্বণ ভারত থেকে বয়ে আসা গঙ্গার জল ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়ার কারণে কিন্তু পদ্মায় প্রবেশ করেছে। প্রায় 12 দিন ধরে কিন্তু এই পদ্মার চরাঞ্চলের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছে। প্রায় কয়েক হাজার ফসলি জমি কিন্তু মাটি পানির নিচে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মোটামুটি 5 থেকে 7 হাজার বিভিন্ন ফসল কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং স্থানীয় সূত্রগুলো যেটি বলছে প্রায় 8 থেকে 10 হাজার মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়েছে। আজকে আমাদের সঙ্গে কথা হচ্ছিল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে। তারা বলছেন গত 24 ঘন্টায় 2 সেন্টিমিটার পানি পদ্মায় কমেছে এবং পানি বেড়েছে মহানন্দা এবং পুনর্ভবা নদীতে। ওদিকে 4 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত পানি বেড়েছে, ফলে আতঙ্কে দিন যাপন করছে মহানন্দা এবং পুনর্ভবা নদীর তীরবর্তী মানুষজন। এছাড়া যদি আপনাকে বলতে চাই, যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় 10 দিনের অধিক সময় ধরে পদ্মাপাড়ের বাসিন্দারা পানিবন্দী হয়ে রয়েছে, তাদের কিন্তু অনেকে কিন্তু কষ্টে দিন যাপন করছে। অনেকে কিন্তু রান্না বান্না করতে পারছে না, ঘর বাড়ি ছেড়ে কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছেন। তারা কিন্তু একরকম আহাজারি করছেন। এই যে দীর্ঘদিন ধরে পানিবন্দী রয়েছে, তারপরেও কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ সহায়তা এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমি এই মুহূর্তে আছি শিবগঞ্জ উপজেলার যে পদ্মা নদীর 4 নম্বর বাঁধ আছে, বাঁধের পাশে জোয়ারদার পাড়া নামে একটি গ্রাম আছে। এই গ্রামে এই মুহূর্তে আমি অবস্থান করছি। এখানকার কয়েকটি বাড়ি দেখলাম আমি একেবারে পানির নিচে তলিয়ে আছে। তারা বলছে তারা কিন্তু
শুকনো খাবার ছাড়া তারা কিন্তু তেমন ধরনের খাবারও কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছে না। অনেক সময়তে অন্যের কাছে হাত পেতে তাদেরকে খেতে হচ্ছে, কিন্তু উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এখন পর্যন্ত এক মুঠো চালেরও ব্যবস্থা করা হয়নি। এছাড়া দীর্ঘদিন তারা পানিবন্দী হয়ে থাকার কারণে কিন্তু বিভিন্ন পানিজনিত পানিবাহিত রোগ বালাই দেখা দিয়েছে তাদের মধ্যে। তারা কিন্তু চিকিৎসার জন্য কিন্তু অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, তারা সময় মতো চিকিৎসা পাচ্ছে না। তবে কয়েকদিন ধরে গণমাধ্যমে খবর প্রচারের পর গতকালকে আমরা দেখেছি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক এবং যারা ইউনিয়ন পরিষদ ইউপি যারা থাকেন কয়েকজন স্বাস্থ্য সহকারী, তারাও কিন্তু গতকাল থেকে চিকিৎসা দেওয়া শুরু করেছে বলে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। আমাদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি আমাদেরকে বলছেন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হোক না কেন তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে তারা তালিকা প্রস্তুত করে যেসব বানভাসী মানুষদের কষ্ট হচ্ছে, তারা পানিবন্দী হয়েছে, তাদেরকে তারা ত্রাণ সহায়তা এবং অর্থ সহায়তা এবং যাদের ঘর বাড়ি বিলীন হয়েছে তাদেরকে তারা কিন্তু টিন সহ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন এখন বন্যার মৌসুমে কিন্তু পদ্মার তীরে নদী ভাঙন চলছে, নদী ভাঙনের পরে কিন্তু কারণে কিন্তু অনেকে কিন্তু ঘর বাড়ি হারিয়েছেন। এক একজন 4 থেকে 5 জনও কিন্তু ঘর বাড়ি হারিয়ে তারা কিন্তু অন্যত্র চলে গেছে। তবে আশার বাণী হচ্ছে গত 24 ঘন্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে 2 সেন্টিমিটার পানি কমেছে। দিনে দিনে পানি কমে আসবে বলে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই পানি নামতেও কিন্তু আরো সময় লাগবে, স্থানীয়রা বলছেন পানি নামলে সময় লাগবে, এরপরে কিন্তু ক্ষত চিহ্ন তাদের কিন্তু ফুটে উঠবে বলে আমাদেরকে জানিয়েছিলেন। তো পার্বণ, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা ও পুনর্ভবা নদীর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সপ্তাহান্তে বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। পার্বণ, রাজধানী কারওয়ান বাজারে এই মুহূর্তে রয়েছে এবং সবজির যে বাজারের অংশটি আছে এবং সে পাশে রয়েছে। আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছিলাম বাজার দরের। আমরা যেটা দেখছি যে সবজির বাজার 15 দিনের ব্যবধানে কিন্তু দ্বিগুণ দাম বিক্রি হচ্ছে সবজিগুলো। আমরা সকাল থেকে এখানকার যে বিক্রেতারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে সরবরাহ কম থাকায় কিন্তু এমন অবস্থা দাঁড়িয়েছে, তারা বৃষ্টির কথা বলছেন এবং কেউ কেউ কিন্তু সিন্ডিকেটের বিষয়টিও কিন্তু তুলে ধরেছেন। আমরা যেটা দেখেছি যে গত সপ্তাহে এবং 15 দিন আগে যে সবজি 40 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই সবজি কিন্তু এখন 80 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ সবজি কিন্তু 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। এখানকার যে ক্রেতারা আছে তারা যেটি বলছেন যে দাম নাবিশ্বাসে উঠাই তাদের জন্য একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে। তারা যেটি বলছেন যে তাদের যে আয়, সেই আয়ের মধ্যে আসলে এই নিত্যদিনের যে কাঁচা বাজার এবং অন্যান্য যে দ্রব্যগুলো আছে সেগুলোর বৃদ্ধির কারণে তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা যেটি বলছেন যে বাজারের যে সিন্ডিকেটের কারসাজি সেটি রোধের জন্য সরকারকে মনিটরিং করা উচিত। যেমনটা হয়েছিল গত 1 থেকে 2 মাস আগে বাজার যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে কাঁচা সবজিগুলো সেগুলো কিন্তু 30 টাকা থেকে 60 টাকার মধ্যে পাওয়া গিয়েছে। কিন্তু 1 মাসের ব্যবধানে 15 দিনের ব্যবধানে সবজির যে দাম সেটি কিন্তু দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতাদের বেশ অস্বস্তিতে অবস্থায় পড়েছে। এবং এখানে দাম বৃদ্ধির কারণে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা যেটি বলছিলাম, এখানকার শুধু সবজি নয়, বাজারে যে পেঁয়াজ, রসুন, আদা রয়েছে সেগুলোর দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ রসুনের দাম আগের দামে বিক্রি হলেও পেঁয়াজ এবং আদার দাম কিন্তু বেড়েছে। আমরা সেটি কিন্তু এখানে জানতে পেরেছি। বিক্রেতারা বলছেন যে সরবরাহ কম থাকার কারণে এমনটাই ঘটে, সেই রকম অজুহাত কিন্তু তারা দিচ্ছেন। আমরা কিন্তু সেটি জানতে পেরেছি এই কারওয়ান বাজারে। অন্যদিকে আমরা মাছের বাজারে লক্ষ্য করেছি, সেখানে দেখেছি বাড়তি দামে কিন্তু মাছ বিক্রি হচ্ছে এবং মুরগির যে বাজার আছে সেই মুরগির বাজারে মুরগির যে মাংস অর্থাৎ ব্রয়লার কিন্তু 180 থেকে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 3-4 দিন আগেও কিন্তু কম ছিল। অর্থাৎ 150 থেকে
থেকে 60 টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, কিন্তু এখন আমরা আজকে যেটি দেখতে পেরেছি যে 180 থেকে 90 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি হচ্ছে। অন্যদিকে সোনালী যে মুরগির মাংস আছে সেই মুরগির মাংস কিন্তু 290 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 270 থেকে 280 টাকার মধ্যে ছিল। অর্থাৎ মুরগিতে কেজি প্রতি 20 থেকে 30 টাকা দাম বৃদ্ধি পেয়েছে, আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি। অন্যদিকে গরুর মাংস আমরা যে বাজার আছে সেখানে দেখেছি যে গরুর মাংস 780 টাকা কেজি 1 মাস আগে বিক্রি হলে, 15 দিন আগে বিক্রি হলেও কিন্তু এখন 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা এখানকার একজন বিক্রেতার সাথে কথা বলবো যে পেঁয়াজ এবং পেঁয়াজের দাম আপনারা জানেন যে 50 থেকে 60 টাকার মধ্যে ছিল, কিন্তু হঠাৎ করে এই দাম বৃদ্ধির কারণটা আমরা একটু জানার চেষ্টা করবো। আপনি জানাবেন পেঁয়াজ এবং আদার দাম বেড়েছে, আমরা যেটা জানতে পেরেছি, কেন দাম বাড়ছে এবং কি মনে হচ্ছে আপনার? পেঁয়াজের দাম বর্তমানে 80 টাকা চলতে আছে। সামনের সপ্তাহে আসলে 60-65, আর এই সপ্তাহে আছে 80 টাকা। দাম যে বাড়ছে আসলে কেন এরকম দাম বাড়ার বৃদ্ধির কারণ কি? আসলে ভাই পেঁয়াজ তো খেত একবারই হয়, পেঁয়াজের সিজনটা শেষ, এখন যত ব্যস্ত আছি তত মাল কমিয়ে যাইতেছে, আর দিনকে দিন 2 টাকা 4 টাকা করে বাড়তে আছে। ধন্যবাদ। উনি যেটা বলছিলেন যে পেঁয়াজের যে দাম সেটি হচ্ছে যে সিজনালের কারণে এমনটা হয়ে থাকে, তেমনটাই কিন্তু দোকানদার আমাদেরকে জানিয়েছেন। আমরা কারণ বাজারের যে সার্বিক পরিস্থিতি আমরা যেটা দেখছি, শুধু সবজির বাজারই নয়, অন্যান্য যে দ্রব্যগুলো আছে নিত্যপণ্যের, অর্থাৎ মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের দাম কিন্তু বৃদ্ধি এবং বাড়তি দামে বিক্রি হচ্ছে, তেমনটাই কিন্তু আমরা এই কারণ বাজারে লক্ষ্য করতে পেরেছি। রাজধানী কারণ বাজারে বাজার দরে এই ছিল আমার কাছে সর্বশেষ। পার্বণ। ধন্যবাদ হিমেল। দর্শক, রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AH হিমেল। মুন্সিগঞ্জ ও ফেনীর বাজারে বেড়েছে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ সহ প্রায় সব ধরনের সবজির দাম। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমেই যাচ্ছি মুন্সিগঞ্জে। সুমন, সবজির এই অতিরিক্ত দাম নিয়ে কি বলছেন সাধারণ ক্রেতারা, বিস্তারিত জানাবেন। সবজির দাম গত এক সপ্তাহে আসলে অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে। ফেনীর বাজারগুলোতে আমরা দেখেছিলাম যে আসলে প্রতিটি বাজারে প্রতি সবজি আসলে 20 থেকে 30 টাকা দামে আমরা দেখতে পেয়েছি যে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু এখানকার যে শ্রমজীবী মানুষ যারা রয়েছে এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে সকল শ্রেণীর মানুষগুলো রয়েছে তারা চরম বিপাকে রয়েছে। তাদের মধ্যে যে এক ধরনের স্বস্তি থাকার কথা, কিন্তু তাদের মধ্যে সেই স্বস্তিতে কিন্তু বাজারে আসলে সেটি তাদের মধ্যে থাকে না। আমরা দেখেছিলাম যে ফেনী, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী পৌর সুলতান মাহমুদ হকার্স মার্কেটে। এই মার্কেটের প্রতিটি সবজি কিন্তু ইতিমধ্যে কিন্তু 20 থেকে 30 টাকা দামে কিন্তু বেশি বিক্রি হচ্ছে বলে আমরা এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি। তারা বলছে যে গত সপ্তাহে আসলে ফেনীতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিকে পুঁজি করে কিন্তু সবগুলো সবজির দাম কিন্তু ইতিমধ্যে কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা করে, মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা করে, গাজর বিক্রি হচ্ছে 120 টাকা, অর্থাৎ সিম বিক্রি করছে 240 থেকে 250 টাকা করে, করলা বিক্রি হচ্ছে 100 টাকা, পটল বিক্রি হচ্ছে 80 টাকা, শসিন্দা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, শসা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা এবং পেঁপে এবং আলু বিক্রি হচ্ছে কম দামে, সবচেয়ে কম দাম রয়েছে এই সবজিগুলোতে। আমরা একজনের কাছ থেকে জানতে চাইবো, আমরা দেখেছিলাম যে এখনকার বাজারে কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন, বাজারে দ্রব্যমূল্যের দাম কেমন? আসলে আমরা হতাশ হয়ে বাজারে এসে আমরা খালি হাতে ফিরে যেতে হয়। 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নাই। সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রশাসনের কর্তা ব্যক্তিরা কোনো প্রকারের বাজার মনিটরিং না করে তারা এসি রুমে বসে তাদের ড্রাইভার পিয়নকে দিয়ে বাজার করা, যার কারণে আমাদের মতো সাধারণ পাবলিকের দুঃখ দুর্দশা বুঝে না। আপনি দেখবেন এক দোকানে এক রেট, প্রশাসনের কোনো মনিটরিং নেই। এক দোকানে 20 টাকা, এক দোকানে 30 টাকা, যে যার মতো ইচ্ছা সেরকম করে আমরা বাজার করছি। আমরা যখন বাজার করতে আমরা সীমিত আয়ের মানুষ, আমরা বাজারে আসে হতাশ হয়ে খালি হাতে ফিরে যাই। আমরা বহুলা মাইয়ের কাছে আপনার লজ্জা কিছু বলতে পারি না। আমরা চাই দ্রুত সময় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভোক্তা অধিকার দ্রুত আপনার বাজার মনিটরিং করবে, সুন্দর মতে সুষ্ঠুভাবে যাতে আমরা বাজার করতে পারি সেই ফয়সালা করে দেবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন ভোক্তা, তিনি তার অভিযোগগুলি বলছিলেন। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আমরা দেখেছিলাম যে আসলে বাজারে বেশ কিছু সবজির দাম বেশি, এর কারণ কি বলে আপনি মনে করেন? বর্ষার মৌসুম তো
এখন মালের দাম একটু বেশি। কোনোদিন যখন মাল বেশি আসে তখন বাজারে একটু কমে, আর যখন বাজারে মাল একটু কম আসে দাম বাড়ি যাবে। ওইখানে আর তার এখানে কিছু সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের কারণে মালটা উঠতি হইতেছে। প্রশাসন যদি ওখানে যদি একটু চাপ দেয় তাহলে বাজার আবার স্থিতিশীল হয়ে যাবে। ধন্যবাদ। আসলে আমরা দেখছিলাম যে এখানকার যে ক্রেতা এবং বিক্রেতারা যারা রয়েছে আসলে তারা বলছে যে এখানে যে সকল ক্রেতারা রয়েছে তারা বলছে যে আসলে সবগুলো পণ্যেরই কিন্তু দাম বেশি, এমনকি বিক্রেতারা বলছে যে এক ধরনের সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের ফলে কিন্তু বাজারে এইসব দ্রব্যের দাম বেশি হয়। আমরা এই ছিল আমার কাছে ফেনীর সবজি বাজার থেকে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। আমরা কার কাছ থেকে জানতে যাবো সেখানকার বাজারের পরিস্থিতি সম্পর্কে। নিলয়, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বাজারের কথা বলছিলেন, মুন্সিগঞ্জের বাজারগুলিতে কিন্তু প্রতিটি সবজির কিন্তু দাম বেড়েছে। শুধুমাত্র আলুর দাম কিন্তু সেই আগের দামে 20 টাকা দামে আসলে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা, পটল 80 টাকা, টমেটো কিন্তু 160 টাকা, কালা বেগুন যেটি মোটা সেটি কিন্তু আসলে 160 টাকা করে আসলে বিক্রি হচ্ছে। এতে করে কিন্তু ভোক্তারা যেটি বলছেন যে দিন দিন কিন্তু আসলে এই যেই সবজির দাম কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছেন বলে তারা আমাদের অভিযোগ করেছেন। এখানে কিন্তু আমরা সকাল থেকে কোনো প্রশাসনের লোকজনকে আসলে দেখিনি। তারা কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে প্রশাসনের আসলে নজরদারি আসলে এখানে থাকলে কিন্তু আসলে বাজারের দাম কিছুটা সহনীয় হতো বলে আসলে তারা জানিয়েছেন। তো এখানে কিন্তু আসলে আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে এই বাজারের দাম আসলে সবজির দাম কেমন এবং আপনাদের নাগালের মধ্যে বর্তমান যেরকম টেম্পারেচারের অবস্থা, বাজারের ঊর্ধ্বগতির কারণে মানুষের দীর্ঘ নাবিশ্বাস উঠে গেছে যে বাজার ঠিক মতো মনিটরিং নেই। এদের সাপ্লাই না থাকলে আর তো বিক্রি করতে পারবো না। এরা যেরকম আনে এরকম বিক্রি করে। প্রত্যেকটা সবজির দাম 100 টাকার নিচে, 150 আপনার বেগুন 160 টাকা, করলা 100 টাকা। যে কোনো সবজি ধরবেন 100 টাকার নিচে কোনো তরকারি নেই। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের যেরকম অবস্থা আইন শৃঙ্খলার, এবং বাজারের একই অবস্থা। এই জায়গায় কোনো ক্যাবের লোক নাই, মনিটরিং নাই ঠিক মতো। এই হচ্ছে অবস্থা। যেমন টেম্পারেচার, বাজারের সদের এরকমই অবস্থা। তো আমরা আশা করি এটা ঠিক মতো একটা মনিটরিং হলে যাতে মানুষের পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই থাকলে বিক্রেতাদের তো কোনো সমস্যা নেই। এরা যেরকম মানে এরকম বিক্রি করে। পর্যাপ্ত সাপ্লাই থাকলে আমরা সবাই খুশি থাকবো আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু ক্রেতারা বলছেন যে আসলে দিন দিন কিন্তু সবজির দাম কিন্তু বেড়েই চলেছে এবং তারা বলছেন যে প্রশাসনের আসলে এখানে বাজারে মনিটরিং করা প্রয়োজন। আমি এখন এইখানকার একজন বিক্রেতা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে সবজির দাম আসলে কেন বৃদ্ধি হয়েছে আর দাম কমবে কিনা একটু বলবেন। আসলে আমদানির উপরে নির্ভর কাঁচামালের সবজির বাজারটা। আর কাঁচামাল যদি আপনার আমদানি হয় অটোমেটিক কারো কমানোর কোনো নেই গা, এটা অটোমেটিক এইভাবেই কমে যাবে। কারো হাত নেই এটার ভিতরে, কারণ কাঁচামাল রাখা যায় না। আজকে রাখলে হ্যাঁ, এখন হচ্ছে আপনার ওয়েদার খারাপ, ওয়েদারের কারণে আপনার সবজির চাষ নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি একাধারে চলছে আর সবজি নষ্ট হয়ে যায় কাঁচামালের বৃষ্টিতে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রাবণ, আপনি যেমনটি শুনছিলেন, এখানকার ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে ওয়েদার খারাপ হওয়ার কারণে কিন্তু সরবরাহ কমের কারণে কিন্তু আসলে এই বাজারের এই পরিস্থিতি হয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার ঘুরে সবশেষ খবর শাকসবজির। আমরা এখন চলে যাব স্টুডিওতে প্লাবনের কাছে। প্লাবন, ধন্যবাদ সুমন। দর্শক, মুন্সিগঞ্জ ও ফেনীর বাজার দরের সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, চাল ডাল ও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, আর নানান উদ্যোগ সত্ত্বেও কমছে না মাছ ও সবজির দাম। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা পায়েল। পায়েল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামে হু হু করে বাড়ছে চাল, ডাল, পেঁয়াজ ও নিত্যপণ্যের বাজার।
আমি আছি এখন চট্টগ্রামের কর্নেলহাট বাজারে। এই বাজারে এসে দেখলাম চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার যেন হু হু করে বাড়ছে, বাজারটা যেন হু হু করে বাড়ছে। সেই সাথে বেড়েছে গত সপ্তাহের তুলনায় চাল, ডাল ও পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম একেবারেই অস্থির এমনটাই জানা যাচ্ছে। গত সপ্তাহ বেড়েছিল 5 থেকে 10 টাকা, তবে এই সপ্তাহে আরো বেড়েছে 10 থেকে 15 টাকা। এই পেঁয়াজের দামের এত অস্থিরতা কেন আমরা জানতে একটু বিক্রেতার সাথে কথা বলবো। দেখছি আমরা গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম বেশি বেড়েছে, কেন বেড়েছে? পেঁয়াজ কি হারনা গাড়ি বাংলা বাড়ছে নাকি? জি জি, বর্ষার কারণে মানে দাম বাড়ছে। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে কিন্তু বর্ষার কারণে বাড়ছে সামান্য, কেজি প্রতি মানে 10-15 টাকা বাড়ছে। সেই সাথে চালের দামও বেড়েছে। জি, চালের দামে বর্ষার কারণে কিন্তু গাড়ির সমস্যার কারণে। যেমনটি শুনছিলেন বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন পরিবহন এবং বৃষ্টির কারণে এই চালের দাম এবং পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়ছে। সেই সাথে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। বলছেন বাজার দর যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই বাজার দরের কারণেই কিন্তু চট্টগ্রামের বাজার করতে আসা যেন একটি যুদ্ধ, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আরো বলছে, সেই সাথে আমরা আরো ঘুরে দেখেছি চট্টগ্রামের মাছের বাজার এবং সবজির বাজার। মাছের বাজারেও অস্থিরতা। চট্টগ্রামে সরবরাহ থাকলেও মাছের বাজারে নেই, বাজার দাম একেবারে নিয়ন্ত্রণের বাইরে এমনটাই দেখতে পাচ্ছি। তবে সবজির বাজারও অস্থিরতা দেখা যাচ্ছে। সবজির বাজারে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা, সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত সবজির দাম বেড়েছে। অর্থাৎ সবজি, মাছ সবকিছুর দামই একেবারে লাগামহীন ভাবে বাড়ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে ক্রেতারা বলছে সরকারিভাবে যদি কোনো ধরনের তদারকি করা না হয়, কোনো উদ্যোগ না নেওয়া হয়, সেক্ষেত্রে এই দরদামের লাগাম দেওয়া সম্ভব হবে না বলে মনে করছেন ক্রেতারা। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ আপডেট। পার্বণ। ধন্যবাদ পায়েল। দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজিজা পায়েল।